একটা বৃত্ত নিয়ে যে অঙ্কগুলোতে ঝামেলা বেশি বাঁধে তার মধ্যে একটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত অঙ্ক। আমরা বৃত্তের স্পর্শক নিয়ে একটা দেখতে চাই। বৃত্তের স্পর্শক অনেক ভাবে হতে পারে। তো স্পর্শক সংক্রান্ত যে কোনো আলোচনার ক্ষেত্রে একটা ব্যাপার মাথার মধ্যে রাখতে হবে, এটাকে এত বেশি ভালো লাগে আমার, যেটাকে আমি ফুল দিয়ে ডিনোট করি। আমার ফুলটা কি মিন করে? ফুল মিন করে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এরকম সাধারণ একটা কথা। আসলে একটা বৃত্ত, তার কেন্দ্র হতে এইটা একটা স্পর্শক, স্পর্শকের যে লম্ব দূরত্বটুকু হবে সেই লম্ব দূরত্বটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা এমনি বোঝা যায়, কিন্তু বোঝা গেলেও এই কথাটা মনে রাখতে যে কত কিছু হতে পারে এই জিনিসটা আমরা আইডিয়া রাখি না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জাস্ট এই একটুকু জিনিস জানলে, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এটুকু জানলে স্পর্শকের অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলা যায়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখন ধরা যাক এই একটুকু আমরা জানি, একটুকু জানলে এখন কি দিলাম? কিছুই না। আমাদের বলে দিলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 4x - 6y প্লাস ধরা যাক 3। এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ আগে বের করে ফেলি। কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে g - g - f। -g মানে হচ্ছে এটাকে অর্ধেক করে নেগেটিভ, তার মানে 2। এটাকে অর্ধেক করে নেগেটিভ, তার মানে 3। এবং ব্যাসার্ধ হবে কেন্দ্র দুটার স্কয়ার, মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার থেকে বাদ যাবে c 4, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3। যখন আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জেনে গেছি, এই যে বৃত্তটা এটা অঙ্ক দেওয়া আছে আমাদের কাছে এবং বললো এই বৃত্তের যে স্পর্শকটা 2x + 5y - 7 = 0 এই রেখার সাথে সমান্তরাল, সেই বৃত্তের সমীকরণ কত? সেই স্পর্শকটার সমীকরণটা কি? আমাদের একটা স্পর্শক দরকার, যে স্পর্শকটা এই রেখাটার সমান্তরাল। এখন আমরা খেয়াল করি একটা বৃত্ত হতে দেওয়া আছে এবং আরেকটা রেখা অনেক দূরে দেওয়া আছে। বললো যে এই বৃত্তের যে স্পর্শকগুলো এটা সমান্তরাল। এরকম রেখা আসলে কতগুলো পাওয়া যেতে পারে সেটা আগে আইডিয়া করি আমরা। এরকম রেখা পাওয়া যাবে আসলে 2টা। যদি এমন হয় যে সে নিজেই একটা স্পর্শক, তখন হয়তো আরেকটা জাস্ট ওই পাশে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে এরকম যদি কেস হয় আমরা কিভাবে অঙ্কগুলো করব? আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলা, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের সেকেন্ড কাজ, যেই তথ্য দেওয়া আছে স্পর্শক বের করার সময় আমাদের স্টেপগুলো আমি করে ফেলি। প্রথম স্টেপ হচ্ছে যে যেই ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবো। সেকেন্ড স্টেপ, যেই তথ্যটা দেওয়া আছে ওই স্পর্শক সম্পর্কে, সেখান থেকে আমরা যেটা করব একটা সমীকরণ ধরে নেব। কি সমীকরণ ধরতে পারি? এখানে আমরা ধরতে পারি, ধরি এই রেখার সমান্তরালটা, রেখার সমীকরণ হবে 2x + 5y + k = 0। এই জায়গায় আমরা লক্ষ্য করে দেখবো একটা মাত্র ভেরিয়েবল আমরা জানি না, একটা মাত্র জিনিস জানি না, সেটা কি? কে। আমাদের জানা দরকার কে, আসলে কে। এটা জানতে যখন আমি যাব তখন আমাদের যেটা করতে হবে এই ফুলটাকে ব্যবহার করতে হবে। আমরা জানি বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে কেন্দ্র কত? 2 3 হতে এইটার লম্ব দূরত্ব 2x + 5y + k = 0। এত এর লঘু মানে লম্ব দূরত্ব এই হবে বৃত্তের ব্যাসার্ধ 3 এর সমান। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখন এখান থেকে দাঁড়াবে 2 × 2 + 3 × 3 + k / √2² + 3²। আমরা জানি এটা হচ্ছে লম্ব দূরত্বের ফর্মুলা = 3। এই জায়গা থেকে আমি সলভ করলে k এর দুইটা মান পাওয়া যাবে, কারণ মডুলাস দেওয়া আছে। মডুলাস করে দিলে ওই পাশে +-3 আসবে, তখন এখান থেকে আমরা দুইটা ভ্যালু পেয়ে যাব k। তো এইভাবে যে কোনো অঙ্ক যদি থাকে, যেমন আমাদের হয়তো বললো এই বৃত্তটার ক্ষেত্রেই বললো যে এই বৃত্তের একটা স্পর্শক আছে, যে স্পর্শকটা 2 5 বিন্দুগামী। তো আমাদের প্রথম কাজটা হবে 2 5 বিন্দুগামী একটা রেখা ধরে নেওয়া। সেই রেখাকে আমরা কিভাবে ধরি? y - y1 = m × x - x1। আমরা লক্ষ্য করে দেখি এই পুরো জায়গাটায় মাত্র একটা জিনিস আমরা জানি না, সেটা হচ্ছে m। m এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আগে এটাকে সাজিয়ে নেব আমরা, mx - y ওই পাশে নিয়ে গেলাম -2m + 5 = 0। যখন এটা লিখে ফেলেছি তখন আমরা আবার আগের মতো কাজ, কেন্দ্র 2 3 হতে এত এর লম্ব দূরত্ব এটা হবে 3। আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। জাস্ট এইটাই আইডিয়া। এই একটুকু আইডিয়া থেকে আমরা সমস্ত কিছু বের করে ফেলতে পারবো আসলে। 2 - 3 - 2m + 5 এই m জাতীয় এরকম কোনো জিনিস যদি থাকে সেই কেসটাতে আসলে
সেই ক্ষেত্রে দুই পাশে স্কয়ার করে দিলে সুবিধা। যদি m জাতীয় কোনো জিনিস দুই পাশে থাকে, মানে m জাতীয় মানে হচ্ছে এর নিচে রুট ওভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি m আছে। আগের বার যে অঙ্কটা ছিল সেখানে নিচে ছিল রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, নিচের মধ্যে আর কোনো ভেরিয়েবল m ছিল না। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে পুরোটাকে স্কয়ার করে দেওয়া, তখন মডুলাস বলে প্লাস মাইনাস দিলেও শেষ পর্যন্ত ভালো বেশ শেষ রক্ষাটা হয় না। যাই হোক, তো এখন আমরা এটা যখন জেনে গেছি তখন স্পর্শক সংক্রান্ত আরেকটা ব্যাপার একটু বলে ফেলি, যে দুইটা বৃত্ত এরা পরস্পরকে কখনো স্পর্শ করে আর কখনো স্পর্শ করে না। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে বিভিন্ন ভাবে স্পর্শ করতে পারে। কিভাবে? একটা হচ্ছে এইভাবে স্পর্শ করতে পারে, আর একটা হচ্ছে এইভাবে স্পর্শ করতে পারে। এটাকে বলা হয় বহিস্থভাবে, আর এটাকে বলে অন্তস্থভাবে স্পর্শ করা। তো যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন আমরা কি লক্ষ্য করি? আমরা দেখি যে এর যে ব্যাসার্ধ আর ওর ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধের যোগফল হবে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বহিস্থভাবে স্পর্শ করলে একটাই আইডিয়া, সেটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা হবে ব্যাসার্ধ দুইটার যোগফল। আরেকবার বলছি আমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এবং অন্তস্থভাবে যদি স্পর্শ করে তখন যেটা হবে বিয়োগফলের সমান। কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটা বিয়োগফল। যাই হোক, তো এই হচ্ছে মেইন আইডিয়াটা। এখন স্পর্শকের মধ্যে এক ধরনের স্পর্শক নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা বাঁধে, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো আমরা সাধারণ স্পর্শক সংক্রান্ত একটা ব্যাপার দেখে ফেলি। সাধারণ স্পর্শকের অঙ্ক আসলে পরীক্ষায় খুব বেশি আসে না। এই জায়গাতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই টাইপের কিছু অঙ্ক আছে। সাধারণ স্পর্শকের ব্যাপারটা আমরা দেখাচ্ছি, মেইন আইডিয়াটা আমি বোঝার চেষ্টা করি। তার আগে একটু বলে ফেলা যাক। ধরা যাক এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, একটু আগে যে নিয়ে কাজ করেছিলাম সেটা নিয়ে কাজ করি একবার, মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এরকম একটা সমীকরণ হতে দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র স্পর্শ আমরা আগে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলি। কেন্দ্র হচ্ছে 2 3 আর ব্যাসার্ধ হবে 3। আর এই বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র হবে -2 -3 আর ব্যাসার্ধ হবে 2। তো এরকম কেসে আমাদেরকে প্রথমে যে কাজটা করে নিতে হবে, একটা হচ্ছে ব্যাসার্ধ বড় আর একটা ব্যাসার্ধ ছোট। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই বড় ব্যাসার্ধটা, এটা ছোট ব্যাসার্ধটা। এটার কেন্দ্র আর এটার কেন্দ্র আমরা জানি। এটার কেন্দ্র হচ্ছে 2 3, ওটার কেন্দ্র হচ্ছে -2 -3, আর এটার ব্যাসার্ধ 3, এটার ব্যাসার্ধ 2। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই দুটোকে লাগিয়ে দিলে কোথায় গিয়ে মিট করে এই পয়েন্টটা বের করা। আমাদের মেইন টার্গেট জাস্ট এটা, যে ওই পয়েন্টটা আমরা বের করতে চাই। তাহলে যেটা পাবো, এই সাধারণ যে স্পর্শক আমরা দেখতে পাচ্ছি, এই সাধারণ স্পর্শক দুটো কোথায় মিট করে সেটা আমরা দেখতে পাবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে সাধারণ স্পর্শক বের করা। তার জন্য আমরা দুই ধরনের সাধারণ স্পর্শক নিয়ে কাজ করতে পারি। কিরকম? উপর দিয়ে যেটা যাচ্ছে এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এবং আরেকটা আছে সেটাকে বলে বক্র সাধারণ না তির্যক সাধারণ স্পর্শক। সেটা হচ্ছে এইভাবে যদি থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাধারণ স্পর্শক হতে পারে মোট 4টা। যদি এরা নিজেদেরকে টাচ করে সেই ক্ষেত্রে অবশ্যই সাধারণ স্পর্শক হবে 3টা। যেমন এরা যদি নিজেদেরকে বহিস্থভাবে টাচ করে তখন এটা নিজে একটা সাধারণ স্পর্শক হবে, অর্থাৎ তির্যক যে দুইটা ছিল তারা দুইটা একসাথে মিলে যাবে, আর সাধারণ দুইটা থাকবে আসলে এইভাবে। তো আমরা সবচেয়ে বেশি কেসটা নিয়ে চিন্তা করছি, যেখানে সবচেয়ে জটিল অবস্থাটা রয়েছে। তো আগে সরল সাধারণ স্পর্শকটা বের করা যাক। সরল সাধারণ স্পর্শক বের করার জন্য আমরা একটু আগে যে ছবিটা এঁকেছিলাম সেটা আরেকবার একটু আঁকি। আমরা চাচ্ছি সরল সাধারণ স্পর্শক বের করতে। একটা ব্যাসার্ধ 3 আর একটা ব্যাসার্ধ 2। আমাদের মেইন টার্গেট হলো এই বিন্দুটাকে বের করা। এই বিন্দুটাকে কিভাবে আইডিয়া করা যায়, এটা আইডিয়া করার সময় আমরা খেয়াল করব এইটুকু, যে এই পয়েন্টটাকে আমি যদি নাম দেই ও, এটাকে নাম দিলাম ও ড্যাশ, এটা এ, এটা এ ড্যাশ, আর এই পয়েন্টটাকে বললাম সাপোজ পি।
তাহলে এই যে পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা সদৃশ ত্রিভুজ এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে PO ড্যাশ বাই PO এটুকু বাই পুরোটা এটা হচ্ছে O ড্যাশ A ড্যাশ বাই OA। তার মানে P বিন্দুটা এই O ড্যাশকে এই দুইটার অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। তার মানে এখানে একটা বহির্বিভক্তির ব্যাপার আছে। এই P বিন্দুটি O ড্যাশ O কে আমরা কোনটাকে লিখছি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইভাবে লেখাটা একটু ইম্পর্টেন্ট। এতএ অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে এটা ইস্টু এটা অর্থাৎ 2:3 অনুপাতে P বিন্দুটা O ড্যাশ O কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক আমরা বহির্বিভক্তি যে ফর্মুলাটা শিখেছি সেখান থেকে আমরা বলতে পারি 2 minus 3 2 into something minus 3 into something 2 into something minus 3 into something 2 into কি হবে 2 কার সাথে ছিল আসলে 2 হচ্ছে এখান থেকে এইটুকু এর জন্য। সুতরাং আমরা যখন প্রথমটা নেব সেটা হচ্ছে উল্টোটা উদর বিন্দু এখানে উদর ধারে পড়ে। ইনফ্যাক্ট এই বিন্দুটার অবস্থান ছিল 2 3 এই বিন্দুটার অবস্থান ছিল -2 -3। তাহলে 2 এর সাথে গুণ হবে এই পাশে 2 আর 3 এর সাথে গুণ হবে এই পাশে -2। ঠিক একইভাবে কোটির জন্য এর সাথে 3 এবং এর সাথে -3। এখান থেকে আমরা P বিন্দুর স্থানাঙ্ক আগে পেয়ে গেলাম। যখনই P বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তখন আমরা জানি বাইরের একটা বিন্দু আছে এবং আরেকটা বৃত্তের সমীকরণ আছে। আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের সমীকরণ আমরা জানি, কেন্দ্রের সাথে জানি। এরপরে আমরা যে কাজটা করব এই বিন্দুগামী একটা রেখার সমীকরণ আমরা ধরে নেব। P বিন্দুগামী এখান থেকে আমরা পেয়ে যাব আসলে কত আসে দেখে ফেলি। 4 মাইনাস এখানে আসবে 3 গুণ 6 4 6 10 তাহলে -10 আর এই পয়েন্টটা হবে 9 আর 6 15 -15। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে -10 -15। যখন আমরা P বিন্দুটা জেনে গেছি তখন আমাদের কাজ কি হবে, আমরা এই বিন্দুগামী একটা রেখার সমীকরণ ধরে নেব y y1 m x x1। সেখান থেকে আমরা পেয়ে যাব mx y 10m 15 0। এইবার আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে যে কোনো একটা নিয়ে কাজ করব। কোনটা নিয়ে? আমরা এটা নিয়ে কাজ করছি। এটা আমরা ব্যাসার্ধ জানি 3 আর কেন্দ্র জানি 2 3। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব কেন্দ্র কত হতে 2 3 হতে স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে এটা। এতএর লম্ব দূরত্ব এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান 3। সেখান থেকে আমরা m এর ভ্যালুটা পেয়ে যাব। ইনফ্যাক্ট m এর দুইটা মান পাওয়া যাবে। কেন দুইটা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া গেলে দুইটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, যার একটা হবে এইটা আর একটা হবে এই যে এই পাশ দিয়ে যেটা আছে সেটা। তাহলে আমরা দুইটাই একসাথে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দুইটা সাধারণ স্পর্শক পেয়ে গেলাম। যখন আমরা এখন তির্যক স্পর্শক বের করব তখন আমাদের কাজ একই, আমাদের টার্গেট ফার্স্টে এই পয়েন্টটাকে বের করে ফেলা। এখন আমরা দেখতে পাচ্ছি আগেরবার এরা বহিস্থভাবে স্পর্শ করেছিল P বিন্দুটা, এবার যেটা করবে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। এই আর কোনো ঝামেলা নেই। ইনফ্যাক্ট পুরো অঙ্কটা আগের মতই চলবে। এখন এই পয়েন্টটাকে আমরা যদি Q বলে ফেলি দেখা যাবে এখানে সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র এখানে বহির্বিভক্তি জায়গা আছে অন্তর্বিভক্তি। ফলে এই অঙ্কগুলো একদম এরকমই থাকবে। এখানে প্লাস আসবে, শুধুমাত্র প্লাস আসলে যে যতটুকু মান পাওয়া যায় সেটা দিয়ে আমরা পেয়ে যাব এইখানকার এই কিউ বিন্দুটার অবস্থান কত। কিউ পেয়ে গেলে আবার আগের মতো করে আমরা এই কিউ বিন্দু আমরা একটা রেখার সমীকরণ ধরে নেব y - q এর কোটি ইকুয়াল টু m y - q এর ভুজ। এখান থেকে 2 3 হতে আবার ওই রেখার লম্ব দূরত্ব এটা হবে 3। সেখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব আরেকবার। এইবার একটা গুরুবিদ্যা শেখানো যাক, স্পর্শকের গুরুবিদ্যা। এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনফ্যাক্ট স্পর্শকের ক্ষেত্রে যদি আমরা জানি যে একটা বিন্দু সেটা একটা কার্ভের উপরে অবস্থিত, আরেকবার বলছি আমি খুবই ক্লিয়ারলি বলছি, এই 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 নিয়মটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যদি বিন্দুটা ওই কার্ভের উপরে অবস্থিত হয়। কি রকম? ধরা যাক একটা বিন্দু আমরা নিলাম 1 1। এই 1 1 বিন্দুটা x²
plus y square minus 2x plus 5y minus 5 equal to 0 এই রেখার উপরে অবস্থিত 1 1 বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত কিনা আগে টেস্ট করি আমরা 1 1 বসালে হ্যাঁ 1 1 2 2 থেকে 2 বাদ দিলে 0 তার মানে এটা হচ্ছে এই 1 1 পয়েন্টটা এই রেখার উপরে অবস্থিত ইনফ্যাক্ট তখন স্পর্শকের সমীকরণ বের করা খুবই সোজা কি করতে হবে x স্কয়ারের পরিবর্তে x1 y স্কয়ারের পরিবর্তে y into y1 x এর পরিবর্তে half x plus x1 এবং y এর পরিবর্তে half into y plus y1 এখানে কিন্তু এই জায়গায় আবার x এর পরিবর্তে এভাবে বসাই দিলে চলবে না যে ওকে half into x plus x1 এটা হোল স্কয়ার নো যদি x স্কয়ার থাকে সরাসরি সেখানে x into x1 আর এই সব জায়গায় এই যে এরকম ভাবে যদি শুধু x থাকে সেখানে half into x plus x1 এই জিনিসগুলো আমাদেরকে বসিয়ে দিলে আমরা সরাসরি এখানকার ওই পয়েন্টে স্পর্শকের সমীকরণ পেয়ে যাব কি রকম ধরা যাক এইখানে সমীকরণটা কি হবে x এর x স্কয়ারের পরিবর্তে বসাবো x into x1 x1 মানে কি x1 মানে হচ্ছে এই যে পয়েন্টটা তার ভুজকোটি এটা x1 এটা হলো y1 তাহলে x এর পরিবর্তে বসাবো x into x1 মানে 1 y এর পরিবর্তে y into y1 মানে 1 minus 2 into x এর পরিবর্তে হবে half x plus x1 এবং y এর পরিবর্তে plus 5 into y এর পরিবর্তে half y plus y1 minus 5 equal to 0 এটাকে সরলীকরণ করলে আমরা পেয়ে যাব যে এই বক্ররেখাটার এই বৃত্তের x1 y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণটা কি যদি সোজা হয় তাহলে তো যদি ইকুয়েশনটা এরকম হয় সরাসরি যে ওকে x square plus y square equal to 25 এই বৃত্তের 3 4 পয়েন্টে স্পর্শকের সমীকরণটা কি তখন আমাদের কাছে খুবই সোজা x into x1 plus y into y1 equal to 24 5x plus 4y equal to 25 এটাই হবে এই বৃত্তের 3 4 পয়েন্টে স্পর্শকের সমীকরণ সেটা কিন্তু অবশ্যই বৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে হবে যদি বাইরের বিন্দু হয় তাহলে এই ফর্মুলা কাজ করে না আমি ক্লিয়ারলি বলছি যদি এটা বাইরের বিন্দু হয় তখন এই ফর্মুলাটা কাজ করে না এই ফর্মুলাটা কিভাবে আসে এই ফর্মুলাটাকে ডেভেলপ করার জন্য খুব ইজি একটা ইজি ওয়ে হচ্ছে আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করে করি আমি সেই পদ্ধতি দেখাচ্ছি না এখানে এবারে বলি যে এটা আসলে সব কিছুর জন্য প্রযোজ্য মানে কি ধরা যাক একটা ইকুয়েশন দেওয়া আছে x³ + y টু দি পাওয়ার 5 মাইনাস x আর y এখানে গুণাকার নেই সেই জায়গাটা x into x to the power 4 plus 9x equal to 0 এই বৃত্তের এটা বৃত্ত না আসলে এই বক্ররেখার 1 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি এটা দেখতে এমনি বিদ্যুটে তার চেহারাটাও বিদ্যুটে হবে খুবই ভয়ঙ্কর কোনো একটা চেহারা আসবে আমি জানি না এটা চেহারা কেমন হবে বাট আমি এটুকু না জানলেও বলে দিতে পারি যে এই বৃত্তের 1 0 বিন্দুতে স্পর্শপথ হবে আগে দেখি 1 0 বিন্দুটা এই বৃত্তের উপরে আছে নাকি আমি মাঝখানে একটু টাইম নিয়েছিলাম আসলে এটা ক্যালকুলেশন করার জন্য আমি দেখলাম যে এই বিন্দুটা যেন উপরে থাকে তো 1 হলে কত হয় 1 হলে 1 হবে এখানে আসবে 0 বসলে 0 -10 + 9 আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা 0 হয় তার মানে 1 0 পয়েন্টটা এই বক্ররেখার উপরে অবস্থিত তখন তার স্পর্শকের সমীকরণ কি হবে আমরা একটু আগে দেখছিলাম x স্কয়ারের পরিবর্তে কি বসে x into x1 আর যদি x³ হয় তার পরিবর্তে বসে x into x1 স্কয়ার যদি x to the power 4 হয় তখন বসে x into x1 to the power 3 অর্থাৎ একটা x থাকবে আর বাকিগুলো x1 হয়ে যাবে এই যে x to the power 4 আছে এই 4 এর মধ্যে আমরা এটাকে এইভাবে চিন্তা করি x into x³ আচ্ছা যদি y to the power 5 থাকে সেটা কি হবে y into y1 to the power 4 তার মানে এটা এখন সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে x³ এর পরিবর্তে বসবে x into x1 whole square that means x into 1 whole square plus y into y1 to the power 4 that means 0 to the power 4 minus 10 into x into x1 to the power 3 plus 9 into x এর পরিবর্তে বসে half into x plus x1 এই যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হবে এই সরলরেখার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ